বলতেছে যে স্যাররা শুধু অর্ডার দেয়, যা কিছু করি আমরা করি। বলছে শরীরটা দেখতেছেন না, 6 ফিট শরীর, উনি অনেক লম্বা, যে শরীরটা এই শরীর অনুযায়ী পিটাই। দুইটা ইলেকট্রিক শক নিয়ে আমার চুলের উপর দিয়ে আওয়াজ হচ্ছে, ইলেকট্রিক শক ঠাস ঠাস করে আওয়াজ হচ্ছে। আরেকজন আসছে হচ্ছে ওই কাটার নিয়ে, যেগুলো দিয়ে জিভ কাটা হয়, ঠোঁট কাটা হয়, নখ কাটা হয়, উপরে ফেলা হয়, এগুলো এসে আমার ঠোঁটের এখানে, আমার দাড়ির এখানে এভাবে এরকম করতেছে। আমি আওয়াজ শুনতেছি। আমি রেবে যখন ছিলাম, আমি চাইছিলাম যে আমি রিটায়ারমেন্টে যাব। তো প্রধানমন্ত্রী তো আমার ছাড়তে চায় না, তোর প্রধানমন্ত্রী আমার এই না ডিজিএফআইতে ঢোকাইল, এটা ওনার মুখের কথা। হঠাৎ করে ফেব্রুয়ারির 4 তারিখ আমার কাছে প্রথম ফোনটা আসে বিভিন্ন নাম্বার থেকে। প্রথমে ওনাদের হেডকোয়ার্টারের নাম্বার থেকে আমাকে ফোন দেয়, তারপরে যখন ওইটা না ধরি তখন ওনাদের সেলফোন নাম্বার থেকে আমাকে ফোন দেওয়া হয়। আমি সেটাও ধরি না, কারণ এত ফোন আমার কখনো আমার ফোনে আসে না। 7 তারিখে শুধুমাত্র একটা দিনই মনে আমাকে ফোন করা হয় নাই। তো আমি তখন বলতেছি, দেখো এগুলা ফাইজলামি করছে। আমরা ডিসকাস করছিলাম আর কি, যে আমি আমার ওয়াইফ, যে এগুলো কোনো স্ক্যাম মনে হয়, স্ক্যাম, কোনো একটা বাজে উদ্দেশ্য নিয়ে ফোন দিচ্ছে, এরকম কিছু একটা। এই তো আজকে তো ফোন দিল না, আমরা এভাবে করতেছিলাম। 7 তারিখ ফোন দেওয়া নাই। 8 তারিখ থেকে আবার ফোন দেওয়া শুরু। 8 তারিখে ফোন দিল, আবার 9 তারিখে গ্যাপ, 9 তারিখে ফোন দেয় নাই। তারপরে 10 তারিখ থেকে আবার ফোন তো ধরছি না আমরা। 12 তারিখে আমার ওয়াইফকে ফোন দেওয়া হলো। ফোন দিয়ে আমার ওয়াইফকে নানান রকমের, প্রথমে তো থ্রেড দেয় না, প্রথমে ভাবি আসসালামু আলাইকুম, উনি ওনার পরিচয় দিয়েছে, আমার নাম নওফেল। আমার ওয়াইফ জানতে চাচ্ছে, আপনার নাম বলেন, আপনি আপনার নাম বলছেন না কেন, আপনি ফোন দিয়েছেন, আপনার পরিচয় তো বলবেন আগে, আপনি পরিচয় ছাড়া আপনি কিসের কি। হ্যাঁ, তো বলছি যে আমার নাম নওফেল, এরকম বলার পরে আপনার হাজব্যান্ড তো বিভিন্ন অপরাধমূলক কাজের সাথে, রাষ্ট্রদ্রোহী কাজের সাথে সম্পৃক্ত, আপনি আপনার হাজব্যান্ডকে একটু কালকে পাঠান আমাদের অফিসে। আমার ওয়াইফ বলতেছে যে কেন আমার হাজব্যান্ড ওইখানে যাবে কেন, আর আপনার পরিচয় কি। আমার ওয়াইফ বলছে যে আপনি সেটা আগে বলেন, দরকার হলে আপনি আমার বাসায় আসেন, আপনি কি বলতে চান সামনাসামনি কথা বলি। আর যদি সেটাও যদি না পারেন, আপনি তো পুরুষ মানুষ, আপনি রেস্টুরেন্টে বসেন, কালকে কোথাও বসি আমরা, সেখানে কথা বলি। তো যে অবশ্যই বসবো আমরা, আপনি একটু আপনার হাজব্যান্ডকে একটু পাঠান, আমরা ওনার সাথে একটু কথা বলবো, অনেক দাওয়াত খাওয়া যাবে, অনেক কিছু করা যাবে। তো এইভাবেই করলো। তারপর বলতেছে যে ভাবি একটু রাখেন, আমার স্যার আমাকে ডাকছে, আমি আপনাকে আবার 5 মিনিট পরে ফোন দিচ্ছি, এই বলে ফোনটা রেখে দিল। তা মানে ফোন রাখার আগে বলতেছে যে আপনি কিন্তু 5 মিনিট পরে ফোন দিবেন, আমার ওয়াইফ বলছে, আমি আপনার কলের জন্য ওয়েট করছি, আপনি কিন্তু 5 মিনিট পরে আমাকে কল দিবেন। তো জি ভাবি, আমি কল দিচ্ছি। তারপর 5 মিনিট পরে আবার কল দিচ্ছে। তো আমার মনে হলো যে ওনাদের আশেপাশে অনেক মানুষজন, হয়তো বা আমার কল রেকর্ড হচ্ছে বা এরকম কিছু একটা, বা আমি কোনো একটা স্ক্যামের মধ্যে ফেসে যাচ্ছি, এরকম কিছু একটা। আবার ফোন দিল। তাহলে যে ভাবি, ভালোভাবেই বলছি, ভদ্রভাবেই বলছি, আপনি কালকে আপনার হাজব্যান্ডকে পাঠান, আমরা বেশিক্ষণ সময় নিব না, 10 মিনিট কথা বলবো। আপনি তো এই এলাকাতেই পড়াশোনা করেছেন, আপনি কি না বলে এখানে স্কুলে পড়েছেন, আদমজিতে কলেজে পড়েছেন, মানে ওর ব্যাপারে অনেক ইনফরমেশন জানে। তো বললো যে ঠিক আছে, আপনি, আমার ওয়াইফ তখন বিরক্ত হয়ে ফোনটা রেখে দিছে। তো এইভাবে গেল। 13 তারিখে তখন থেকে আমাদের মধ্যে কেমন একটা সিচুয়েশনটা কেমন খারাপ হচ্ছে আর কি, আস্তে আস্তে বাসার সিচুয়েশনটা কেমন যেন মানে। তো 13 তারিখে হঠাৎ করে, তখনও পর্যন্ত আমরা আমাদের অন্যান্য ফ্যামিলি মেম্বারদেরকে ব্যাপারগুলো জানাইনি। 13 তারিখে আমি ঈশান নামাজ পড়ে বাসায় ঢুকলাম, বাসা ভর্তি মানুষ। তখন আমার খালা দেখি কথা বলছে আমার মামার সাথে। তো মামা, ওই যে বললাম যে লেফটেন্যান্ট কর্নেল আমার মামা, উনি অবসরে গিয়েছেন। তো উনি তখন বাংলাদেশে ছিলেন না, উনি ব্যাংককে ছিলেন। তো মামা তখন ফোন দিল যে আমার খালার সাথে কথা বলছিল। তো খালা আমাকে বলতেছে যে রানা, তোমার মামা তো ফোন দিছে, তোমার সাথে কি ব্যাপার নিয়ে যেন কথা বলবে, একটু কথা বলো তো। তারপর আমি পাশের রুমে গেলাম, পাশের রুমে গিয়ে মামার সাথে কথা বলছি। মামা আমাকে বলতেছে যে তুই এই নামে কাউকে চিনোস, এই যে একজন লেফটেন্যান্ট কর্নেল আমাকে ফোন দিয়েছে। আমি বললাম যে কে, আমি তো চিনি না। যে আমাকে ফোন দিচ্ছে, তোকে যাইতে বলতেছে। তো আমি জিজ্ঞেস করলাম যে কি রিজন। তো বললো যে স্যার, আপনাকে বলা যাবে না, আমরা তো যে কোনো কারণেই মানুষকে ডাকতে পারি, আপনি তো আমাদের প্রসিডিওর জানেনই, যে কোনো কাজে আমরা ডাকতে পারি।
তো আমাকে এইভাবে বলছে, আমাকে খুব রিকোয়েস্ট করে বলছে। আবার এটাও বলছে যে আমাদের আর 2 দিন আছে, আমাদের শিফটটা যদি আমাকে মানে আমার কাছে আসে শিফট, মানে উনি যদি আসেন তাহলে ভালো হবে। যদি এই কাজটা যদি অন্য কেউ নেয়, মানে অন্য শিফট কারো কাছে যদি পড়ে, তাহলে তখন এটা স্যার আমাদের হাতে আর থাকবে না। আমার মামাকে এটা বলছে আর কি। মানে আমাদের কাছে উনি আছেন, খুব উনি সেফ থাকবেন, বাট অন্য কেউ যদি এই কেসটা হ্যান্ডেল করে তাহলে আমরা বলতে পারছি না সেটা কি হবে। তো এটা একটা কাইন্ড অফ একটা থ্রেড, মামাকে একটা থ্রেড দিল। তারপরে মামা আমাকে বলল যে ভাগনা একটা কাজ কর, ওরা তো রাষ্ট্রীয় প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা, ওনারা অনেক কারণেই ডাকতে পারে। কোনো কিছুর ব্যাপারে যদি জিজ্ঞাসাবাদ করতে চায়, ওনারা তো ল অ্যান্ড এনফোর্সমেন্ট এজেন্সি একমাত্র পিএম মেনটেন করে, ওনাদের কোনো আইন আদালতের কোনো বিষয় নাই, একদম সরাসরি শেখ হাসিনা এটা মেনটেন করে। সো ওনারা যদি ডাকে কোনো কারণে আমরা যেতে বাধ্য। এটা আমার মামা বলতেছে আর কি, তুই যা, সমস্যা নাই। উনি বলছে আমার সাথে ফোনে লাইনে থাকবে, বললো যে 10 মিনিটের বেশি রাখবে না, তুই নাস্তা করবি, চা খাবি, কথা বলবি, আমার সাথে ওনারা লাইনে থাকবে। ঠিক আছে, রাতটা খুব বাজে গেল আমাদের ফ্যামিলির মধ্যে। তখনই জানলো যে এরকম কেউ আমাদেরকে প্রায় লাস্ট 15 দিন ধরে ডিস্টার্ব করছে, ফোন দিচ্ছে, ব্ল্যাঙ্ক কল আসতেছে। হ্যাঁ, বিভিন্নভাবে আমরা আজকে 15 দিন ধরে খুব মানে ডিস্টার্ব, ফ্যামিলি মেম্বাররা তখনই জানলো। তারপরে বাসায় একটা খুব বাজে একটা অবস্থা। তো মামা আবার বলে দিল, মামারই একজন মামার সাথে কাজ করে, আগে আর্মিতেই উনি ছিলেন। মামা বললো যে তুমি যাবা ওর সাথে, মানে তুমি থাকলে ওর একটু ভালো লাগবে, সমস্যা নাই। তো ওই দিক দিয়ে আবার ওই আঙ্কেলকে, যে আঙ্কেল আমার সাথে যাবেন, সে আঙ্কেল আবার দেখলাম যে আমার খালাকে ফোন দিচ্ছে বারবার। ফোন দিয়ে বলতেছে যে ওনাদের স্যাররা আমাদের সাথে কন্ট্যাক্ট করতেছে, ওইখান থেকে ডিজিএফআর এর স্যাররা কন্ট্যাক্ট করতেছে, মানে ওনারা হচ্ছে মানে কর্নেল, ব্রিগেডিয়ার জেনারেল টাইপের আর কি। ওই পোস্টের লোকজন আমাদেরকে যোগাযোগ করছে। ওনাদের একটা পছন্দ আছে, একটা মানে ওনাদের একটা ডিমান্ড আছে। ডিমান্ডটা কি? ওনারা একটু লেটেস্ট আইফোনটা চাচ্ছে, একটা লেটেস্ট আইফোন চাচ্ছে। যদি এটা দিয়ে দেয় ওরা আর যেতে হবে না, মানে আমাকে আর যেতে হবে না কালকে সকালে। তো ওনার ছেলে মেয়েরা পছন্দ করে আইফোন লেটেস্ট। তো আমার বাসায় তখন আমার ওয়াইফের জন্য আমি 15 Pro Max, যেটা লেটেস্ট যেটা আইফোন, ওইটা কিনলাম ওর জন্য, ওকে গিফট করব। তো ওইটা আমার ওয়াইফ তখন শুনলো ব্যাপারটা, তো বলছে আমার কোনো দরকার নাই, আমার ফোন দিয়ে দাও, কোনো সমস্যা নাই, তোমার যাওয়ার দরকার নাই, ফোন দিয়ে ঝামেলা বিদায় করবো না, টাকা পয়সা লাগবে, টাকা পয়সা লাগলে টাকা পয়সা দিয়ে দাও, এভাবে বলতেছে আমার ওয়াইফ। সকাল হলো, সকালে আমি ফজর নামাজ পড়লাম, তাহাজ্জুদ পড়লাম। তারপরে সকাল 6টার দিকে বের হলাম আমি, আমার ওয়াইফ, আমার ওয়াইফের সাথে আমার ওয়াইফের ফ্রেন্ড আছে সাথে। আমরা মিরপুরে নামলাম। মিরপুরে নামে আমার, মিরপুরে আমার এক খালা থাকে, ওনার বাসায় গেলাম। ওনার বাসায় গিয়ে ওই যে আঙ্কেল আমাকে নিয়ে যাবে, ওই আঙ্কেল বলল যে বাসায় যত মানুষজন আছে সবার সিমগুলো খুলে ফেলো, সবার সিমগুলো খুলে ফেলো, কোনো অ্যান্ড্রয়েড ফোন, কোনো বড় মানে আইফোন থাকতে পারবে না, কোনো ডিভাইসওয়ালা ফোন থাকবে না, সবার সিমগুলো খুলে ফেলো। তো আমরা জিজ্ঞেস করছি কেন? তো যে মামা বেশি কথা বললেন না আপনারা, এটা নির্দেশনা আছে, এটা নাকি নির্দেশনা আছে যে আমাদের ফোন ট্র্যাক হচ্ছে, আমাদের গতিবিধি লক্ষ্য করছে, আমরা কি করছি না করছি সব কিছু। তা বলে যে আপনারা এটা করেন, 7-8টা ফোন কিনেন, নর্মাল ফোন, নোকিয়া যে ফোনগুলা 1200 থেকে 2000 টাকা দামের এরকম। তো আমরা মানে 8টা-9টার মধ্যে, 10টার মধ্যে তো দোকান খুলে ফেলে, এরকম 8-9টা ফোন আমরা কিনছি, নর্মাল ফোনগুলা। তো সবাইকে দিয়ে দিয়ে দেওয়া হইলো। এমন একটা আতঙ্কের মধ্যে রাখা হয়েছে যে তারা ফোন অন করতে পারবে না। হ্যাঁ, ফোন অন করলে খবর আছে আমাদের, মানে আমাদের এরকম একটা বাজে একটা ইয়ে আছে যে ফোন অন করলে সবার খারাপ কিছু হবে। 7:35, 7টা, 7:30টার মধ্যে আমরা ওইখানে দাঁড়িয়ে আছি। একদম সিরাজ খালেদা মেমোরিয়াল হসপিটালটার পাশেই হচ্ছে টেস নামে একটা ডিপার্টমেন্টাল স্টোর আছে আর্মিদের। টেসটার সাথেই একটা পুরাতন গেট এবং 2 তলা একটা পুরাতন বাড়ি, একদম সাথে লাগানো। পুরাতন পোস্ট অফিস হাতের বাম পাশে, সামনে হচ্ছে সিএমএইচ, একটু গিয়ে সামনে সিএমএইচ। তো 7:30টা থেকে ওখানে ওয়েট করছি। 8টার সময় যখন আমি ঢুকবো, তখন অলরেডি দেখলাম যে ওনাদের যে খাতা থাকে, লিস্ট করে, নাম লিস্ট করে, যেখানে ওইখানে আমার নাম লেখা, রানা এন্ট্রি, মানে আমি এন্ট্রি করব এই টাইমে, আমার এন্ট্রি ওরা এটা লিখে রাখছে অলরেডি। আমি গিয়ে সাইন করলাম। যখন ঢুকলাম তখন একদম এয়ারপোর্টের মতো স্ক্যান করা হলো, যখন আমরা যখন ইমিগ্রেশন ঢুকি না, যখন সিকিউরিটি চেক ইনে আমরা যাই,
পুরা স্ক্যান করা হলো, আমার ওয়ালেট টোয়ালেট ফোন টোন যা আছে ওনারা রেখে দিল, ওই আঙ্কেলেরও সব কিছু রেখে দিল, রেখে ওনাকে যে রিসিপশন রুমটা ছিল ওইখানে বসায় রাখলো, আমাকে শুধু ঢুকতে দিল, বললো যে আপনি না। কিন্তু কথা ছিল উনিও সাথে যাবে, 10 মিনিট মামা ফোনে লাইনে থাকবে, ওই আঙ্কেলের সামনে আমাকে যা জিজ্ঞাসাবাদ করা করবে, তারপর আমাকে ছেড়ে দিবে। কিন্তু ওই আঙ্কেলকে বললো যে আপনি না, শুধু উনি যাবে। তা আমার ফোন টোন ওরা সিজ করে সব রেখে দিল। স্ক্যান করে যখন ঢুকলাম আমি, তখন দেখলাম যে 60-70s এরকম একটা পুরাতন বাড়ি, 2 তলার বাড়ি। মানে আমি যতটুকু আমার তাকানোর মধ্যে প্যান করতে পারছি আমি দেখতে পারছি। তারপর নিচে দেখলাম অনেকগুলা পুরাতন মডেলের পাজেরো গাড়ি, নর্মাল গাড়িগুলো ছিল, একটু পুরাতন মডেলের, নতুন কোনো গাড়ি পেলাম না। 2 তলা একটা বাড়ি, এর ভিতরেই ওনাদের যে মেইন আয়নাঘরটা। মানে আমার কাছে যেটা মনে হয়েছে যে 14 তলার যে কচু ক্ষেতের যে হেডকোয়ার্টারটা, এটা আমার কাছে মনে হয়েছে সেটা ওনাদের অফিসারদের একটা অফিস, মানে যেখানে ওনারা অফিস করে, ওইখানেও থাকতে পারে, ওইটার ব্যাপারে আমি জানি না, ওইখানেও আয়নাঘর থাকতে পারে। কিন্তু আমার কাছে যেটা মনে হয়েছে যে এটাই হচ্ছে ওনাদের মেইন। তারপরে গিয়ে আমি একটা রুমে বসলাম, রুমটার মধ্যে 2টা সোফা, একটা সামনে 2জন বসার মতো, পিছনে দুজন বসার মতো, 2 পাশে 2টা সিসিটিভি ক্যামেরা, একটা জানালা আছে। তখন আমি ওয়াশরুমের জায়গাটা, একটা সামনে একটা ওয়াশরুমের ইয়ে আছে, তো ওইটা তখন আমি জানি না। আমি গিয়ে বসলাম, নর্মালি বসে ওনাদের আর্মিদের বিভিন্ন ম্যাগাজিনগুলো আমি পড়ছি, অনেক বই টই ছিল শেলফের মধ্যে, নিয়ে আমি একটা ম্যাগাজিন পড়ছি। এভাবে হাফ-অ্যান-আওয়ার চলে গেল। হাফ-অ্যান-আওয়ার চলে যাওয়ার পরে ওনাদের একটা অফিসার আসছে, একদম সুটেড বুটেড, টাই পরা, ব্ল্যাক স্যুট, এসে আমার সামনে বসছে। বসে আমাকে জিজ্ঞেস করছে, রানা ভাইয়া না? আমি বললাম জি। ও আচ্ছা আচ্ছা। উনি আমাকে পা থেকে মাথা পর্যন্ত দেখছে, আমি ওনাকে দেখলাম। ওনাকে আমি জিজ্ঞেস করলাম যে স্যার, আপনি কি আমাকে কল করেছিলেন? বলছি সেটা আপনার জানার দরকার না কে কল করেছিল। তা আমি বললাম যে আপনি কি মেজর মাহবুব? তো বললো যে কথা বলার দরকার নাই, স্যার যা বলার স্যার এসে বলবে। তারপর উনি কিছুক্ষণ বসেছিল, বসে বসে আমারে টুকটাক বিভিন্ন ক্রস কোয়েশ্চেনিং করছে। করিডোরে উনি বের হয়ে গেল। বের হয়ে যাওয়ার পরে এর 15-20 মিনিট পরে আমি তখন অলরেডি বসে বসে একদম নর্মালি, একদম নির্ভার নিশ্চিন্তে আমি, কারণ আমি জানি যে ওনারা আসলে 10 মিনিট কথা বলবে আমার সাথে, তারপর তো আমি বাসায় চলে আসব। আমার সব কিছু নর্মাল, আজকে যে আমার এত বড় একটা অনুষ্ঠান, আমার অ্যানিভার্সারি অনুষ্ঠান, সব কিছু ঠিকঠাক। আমার মাথায় ওইটা একটা বারের জন্য কাজ করে নাই যে ওরা আজকের দিনটাতে আমার সাথে ম্যাচ করবে ভয়াবহভাবে। তারপরে ওনাদের যে মেইন অফিসার যে, উনি আসলো। উনি একটা ক্রিম কালারের স্যুট পরা ছিল, টাই পরা, ওনারা সবাই স্যুট পরা, স্যুটেড বুটেড, আর কোমরের মধ্যে একটা পিস্তল আর ওনাদের ডিজিএফআই আইডি কার্ড ঝুলছে প্রত্যেকের কোমরের মধ্যে। তারপরে এসে বসলো, বসার পরে আমাকে বলতেছে, হেই ডু ইউ নো এটা কোন জায়গা? ইংলিশে আমাকে বলছে। তাই বললাম যে না আমি জানি না। তো বললো যে জানার কথা না। আমার বলতেছে জানার কথা না। তারপর উনি এইভাবে বসে আমাকে বলতেছে, ক্যান্সার চিনেন তো না? ধরেন পায়ের মধ্যে ধরেন ক্যান্সার হইলো, তখন আমরা কি করি? ধরেন আপনার এখানে ক্যান্সার হইলো, আমরা তখন কি করি? পাটা কেটে ফেলে দিই, তাই না? যে আপনি ওই জায়গায় আসছেন। এটা হচ্ছে ওনার প্রথম কথা স্টার্ট আমার সাথে। তারপরে বললো যে শুরু করেন। আমি বললাম স্যার হোয়াট, কি শুরু করব? বলছে শুরু করেন, আপনি কি কি করেন, কি কি করছেন সব আমরা জানি। আপনি কি কি লেখালেখি করেন, আপনি কি কি সংগঠনের সাথে আপনি জড়িত, আপনি জঙ্গি সংগঠনের সাথে জড়িত না আরো কি কি সাথে জড়িত, আমরা সব কিছু জানি। এমনভাবে পাজল করে ফেলছে, মানে আমি ওনাদের কথা কি অ্যান্সার দিব যখন আমি না করতেছি যে আমি এটা করি নাই বা এটা আমি জানি না। ওনাদের দেখতাম যে ফেসের মধ্যে একটা ভয়াবহ একটা রূপ, যখনই আমি না করি বা বলি যে এটা আমি করি নাই বা এটা আমি জানি না, তখনই দেখলাম যে ওনারা আমার প্রতি খুব ক্ষেপে যাচ্ছে, এমন একটা অবস্থা। তারপরে
আমাকে বলতেছে সব কিছু আপনি শেয়ার করেন, নাহলে এই যে এই আসছেন আর কিন্তু আপনি যেতে পারবেন না। পুরো টোটাল অ্যাটমসফিয়ারটা এরকম ভয়ঙ্কর ছিল, আমি বুঝতে পারছিলাম যে আমি খুব কোনো একটা বড় কিছুতে আমি ফেঁসে যাচ্ছি, মানে আমি এটা আমার বারবার মনে হচ্ছে, এবং সেটা আমার লাইফ থ্রেটেনিং, খুব ভয়াবহ কিছু একটা হতে যাচ্ছে। ফোন কই, আপনার ডিভাইস কই, আপনার বাসায় কি কি ডিভাইস আছে? হ্যাঁ, আমি বললাম আমার বাসায় আমার ফোন আছে, আমার আইপ্যাড আছে, আমার ওয়াইফের ফোন আছে, আর বাসায় কম্পিউটার ল্যাপটপ এগুলো আছে। তো বলে যে আমাদের তো এগুলো লাগবে, আমাদের এগুলো লাগবে বলে ওনারা বলে যে আপনার ফোনটা কই, ফোনটা দেন। আমার ফোনটা নিয়ে নিল ওনাদের কাছে। ফোনটা নিয়ে ওনারা আমার সোশ্যাল মিডিয়ার প্রত্যেকটা ইয়েতে আমার পাসওয়ার্ডগুলা ওনারা একটা কাগজ দিল, কাগজের মধ্যে লিখতে বললো। আমি আমার সোশ্যাল মিডিয়ার পাসওয়ার্ড টাসওয়ার্ড সব কিছু আমি ওনাদেরকে একটা পর্যায়ে বলছিলাম যে মানে আপনারা আমার সোশ্যাল মিডিয়াতে আপনারা কেন ঢুকবেন? তা বলে যে কোনো কথা বলবেন না, একদম মেরে ফেলবো। ওনারা আমার সোশ্যাল মিডিয়াতে ঢুকলো, আমার পাসওয়ার্ড নিয়ে প্রত্যেকটা ইয়েতে ঢুকলো। হঠাৎ করে বলল যে আমার বাসায় ফোন দিয়ে বলে যে আপনি আপনার বাকি ফোনগুলা, আপনার বাসায় কি কি ডিভাইস আছে এগুলা নিয়ে আসতে বলেন। তারপরে আমি আমার ওয়াইফকে ফোন দিলাম যে বাসার ফোন আর তোমার ফোন যা যা আছে এগুলা নিয়ে আসো। তো আমার ওয়াইফ ফোন নিয়ে আসলো। তো মোহাম্মদপুর থেকে ক্যান্টনমেন্টে আসা, ওই দিন আবার ভ্যালেন্টাইন্স ডে, রাস্তায় হিউজ জ্যাম। ও একটা মেয়ে মানুষ, রাস্তায় গাড়ি ওইভাবে অ্যাভেলেবেল না, আমাদের যেহেতু কার নাই, সো সিএনজি ছাড়া কোনো ভরসা নাই। সো ওই মুহূর্তে সিএনজি পাওয়াটা খুব টাফ ছিল, কারণ আমি ওনাদের কাছে বন্দি, ও বাসায় এত কিছু টেক কেয়ার করতেছে, বাসায় যে কেউ রান করবে এই বিষয়গুলোতে, কারণ অন্য অন্য বিষয়গুলো তো অন্যদের টেক কেয়ার করতে হবে। তো ও ফোনগুলো নিয়ে আসলো, নিয়ে এসে ওনাদের কাছে দিল। ওনাদের একটা লোক আসছে, বাইকে করে আসছে। পরে আমি যেটা শুনতে পারলাম আর কি, যারা এই ডিভাইসগুলো পিক করলো, জাহাঙ্গীর গেটে আসলো, ওই যে ক্যাপ্টেন্স যে রেস্টুরেন্টে ওইখানে দাঁড়াইতে ওরা বলল, ওইখান থেকে ডিভাইসগুলো নিল, নিয়ে বলে যে আপনি চলে যান, আমাদের স্যার সব কিছু ইয়ে হওয়ার পরে ওকে ছেড়ে দিবে। তারপর আমার ওয়াইফ, ও তো এদিক দিয়ে কান্নাকাটি, খুবই বাজে অবস্থা, ও এখান থেকে যাবে না যাবে না এমন একটা অবস্থা। আমার ওয়াইফের সাথে ওর একটা ফ্রেন্ড ছিল, ও কোনো মধ্যে বুঝে টুঝে একবার প্রথমবারের মতো বাসায় নিয়ে গেল। ওরে তখনও থ্রেট দেওয়া হয়েছে যে বাসায় গিয়ে যেন ও কাউকে কিছু না বলে। ও বাসায় গেল, বাসায় গিয়ে ও 5 মিনিটও বসতে পারলো না। ওই মুহূর্তে আবার আমাকে দিয়ে ফোন করে বলা হলো যে পাসপোর্ট লাগবে, আমার পাসপোর্ট লাগবে। আমার পাসপোর্ট চাওয়া হলো। আমি আমার ওয়াইফকে তখন আবার ফোন দিলাম, মানে ওরাই ফোনটা দিল, ফোন সব কিছু তো ওদের কাছে। আমার ফোনটা দিল, আপনি আমার ওয়াইফকে বলেন পাসপোর্ট নিয়ে আসতে আপনার, কারণ আমার পাসপোর্টে আমি আমি বলছি যে আমি দেশের বাইরে পড়াশোনা করেছি, আমার ইউএসের ইউকের ভিসা আছে সব কিছু। তো বলে যে এই ওর পাসপোর্টটা নিয়ে। আমি আমার ওয়াইফকে ফোন দিলাম, বললাম যে তুমি পাসপোর্টটা নিয়ে আসো। তারপরে ও পাসপোর্টটা নিয়ে আসলো, আবার এইভাবে মোহাম্মদপুর থেকে সিএনজিতে করে। তারপর ও যখন পাসপোর্টটা দিয়ে যখন দাঁড়ায় রইল, আবার কিছুক্ষণ পরে বলল যে বাসায় আর কি ডিভাইস আছে। তারপরে ওরা কাইন্ড অফ তুই তুকারিতে চলে আসলো। এর আগ পর্যন্ত আপনিতে ছিল, তুই তুকারিতে চলে আসলো। তারপর বলতেছে আর কি ডিভাইস আছে। আমি বললাম যে আমার ওয়াইফের একটা আইপ্যাড আছে, বাসায় পিসি আছে, তো যত ডিভাইস আছে সব আমাদের লাগবে, আর যদি আমরা যাই তোর বাসায় তাহলে ইট উইল বি ম্যাস, এভাবে বলতেছে। তো বুঝতেই তো পারতেছেন কি ভয়ঙ্কর অবস্থা হবে। তারপরে আমি আমার ওয়াইফকে আবার দেওয়া হলো আমাকে আইপ্যাড নিয়ে আসার জন্য। আমি ওকে আবার ফোন দিলাম, আইপ্যাডটা লাগবে তোমার। আইপ্যাডে ওর সব পড়াশোনার, ওর বইপত্র, ওর মেডিকেলের যত জিনিসপত্র সব ওর আইপ্যাডের মধ্যে ছিল, যেগুলো ওর খুব প্রয়োজনীয় জিনিসপত্র। ওর আইপ্যাডটার কথা আমি বললাম পরে, ও তো একদম, কারণ ওর অনেক প্রিয় আইপ্যাডটা, এটা দিয়ে আমরা মুভি দেখি রাত্রেবেলা নেটফ্লিক্সে। তারপরে আইপ্যাডটাও নিয়ে আসলো। নিয়ে আসার পরে ওই দিক দিয়ে আবার আমার মামা যে ব্যাংককে আছে, মামা আবার ওই অফিসারকে ফোন দিল যে কি ব্যাপার, আপনি আইপ্যাডের কথা কেন বলেন, ওকে তো 10 মিনিটের বেশি রাখার কথা না, এতক্ষণ ধরে ওকে কেন আটকে রাখছেন, কি হয়েছে? বলে স্যার আপনাকে
আমি এসব পরে বলবো। ফোনটা রাখার পরে ওনারা কাইন্ড অফ একটা বাজে গালি দিয়ে, মামাকে একটা বাজে গালি দিয়ে বলতেছে যে উই ডোন্ট নিড ইউর মামা, এভাবে বললো আর কি, খুব বাজেভাবে বলে ফোনটা রেখে দিল মানে পরে। তারপরে আইপ্যাড নিয়ে আসা হলো, পাসপোর্ট নিয়ে আসা হলো, ফোন ওনাদের কাছে, সব কিছু ওনাদের কাছে, ওনারা সব কিছু সিজ করলো। তো ফোনের মধ্যে আমাদের ব্যক্তিগত ছবি, আমার ওয়াইফের, আমাদের অনেক ছবি, ফ্যামিলিগত অনেক ছবি, ওনারা কাইন্ড অফ সবাই, তখন দেখলাম যে 16-17 জন আসছে, এক একজনকে দাওয়াত দিয়ে দিয়ে আনে, যেভাবে আনে ফোন দিয়ে দিয়ে, ধরেন এক একজন এক এক জায়গায় ছিল দায়িত্বরত, তাদেরকে ফোন দিয়ে দিয়ে এই তুমি কই আছো, কে আছো, এভাবে প্রায় 16-17 জনকে ডাইকা নিয়ে আসছে। কেউ পায়ে উপরে এভাবে পা উপরে তুলে বসছে সোফার উপরে, কেউ এভাবে কারো ঘাড়ে হাত দিয়ে, মানে এটা যেন একটা, আমি যেন একটা একটা জলসা ঘর, একটা তামাশা ঘর, আমি একটা তামাশার মধ্যে পড়ে গেছি, সবাই কাইন্ড অফ আমাকে নিয়ে একটা তামাশা করত। এক পর্যায়ে আমাকে বলতেছে জামা কাপড় খুল, তুই তো শুটিং করস ক্যামেরার সামনে, আজকে তোর আমরা আরেকটা শুটিং করব, একদম ল্যাংটা শুটিং করব, চিন্তা করিস না, আমাদের নায়িকার ব্যবস্থাও আছে, তুইও ল্যাংটা থাকবি, তোর নায়িকাও ল্যাংটা থাকবে, আমরা শুটিং করব এখন। তারপরে আমার জামা কাপড় খুলতে নিছিল, ঠিক ওই মুহূর্তে ওনাদের মহিলা একটা অফিসার বলতেছে কি স্যার শুটিং করছেন নাকি, তা বলতেছে জি, জি ম্যাম। তো ওই মহিলাটা ঢুকছে পরে, আমি তো এইভাবেই ছিলাম, আমি তো আর দেখি নাই, বাট ভয়েসটা শুনলাম। তো তখন ওই মহিলার কারণে হয়তো আমার জামা কাপড়টা খোলা হয় নাই আর কি। তো তারপরে একটু পরেই, কিছুক্ষণ পরেই সবাইকে দাঁড়া করে এলো, যে অফিসারগুলো ছিল, ওনাদেরকে দেখে আমার বেশ কয়েকজনকে মনে হয়েছে তারা বাংলাদেশি না, কারণ তাদের অ্যাকসেন্ট, বডি ল্যাঙ্গুয়েজ, আমাদের বাংলাদেশিদের ফিগার তো আমরা জানি কীরকম। তো এক একজনকে পরিচয় দিচ্ছিল, মানে তাদের মানে এক একজনের আইডেন্টিটিটা এইভাবে ওনারা বলতেছিল যে আমি এতটা এনকাউন্টার করছি। একজন বলতেছে, প্রথম যে বলছে আপনি আমার চিনেন চিনেন না এখনো পর্যন্ত, কিন্তু এখন চিনবেন, এই হাত দিয়ে 157 জনকে এনকাউন্টার করছি, এভাবে দেখাচ্ছে 157 জনকে এনকাউন্টার করছি। আরেকজন বলতেছে 154 স্যার, আরেকজন বলতেছে স্যার আমার 60-এর উপরে হয়েছে। হ্যাঁ, এভাবে সবাই মানে কতজনকে তারা মারছে এবং গুম করছে সেই বিবরণ আমাকে দিচ্ছিল প্রত্যেকে। এইভাবে কন্টিনিউয়াসলি দিল, দেওয়ার পরে তারা চলে গেল। তারপর ওই 3টা অফিসার পুরো টাইমটাতে ছিল আমার সাথে। এর আগে যতক্ষণ তামাশা করার আমার সাথে, আমাকে মেন্টালি টর্চার করার আপু, সেটা করছে। তারপরে তারা দিস্তার পর দিস্তা কাগজ, সাদা কাগজ নিয়ে আসছে আমার কাছে, বলে যে আপনি লেখালেখি পছন্দ করেন, আজকে আপনার ইতিহাস লিখেন, যত মনে চায় ইতিহাস লিখেন, বাট সত্য লিখতে হবে। দিয়ে আমাকে এতগুলো সাদা পেপার দিল, কাগজ দিল আমাকে। আমি বললাম যে আমি কী লিখবো? বলে যে আপনি এটা করছেন, জঙ্গি এটা করছেন, এটার সাথে জড়িত ছিলেন, জামাত শিবির, আপনি এই পোস্ট করছেন, এই সব কিছু আপনি লিখেন। তা আমি, আমার কাইন্ড অফ ফোর্সফুলি সব কিছু করাচ্ছে, লিখাচ্ছে, এই করছে, লিখে লিখে আবার ওনারা পড়ে একজন একজনকে শোনায়, মানে স্কুলের পড়ার মতো আর কি, একজন একজনকে শোনাচ্ছে। তো বলছে আবার লেখেন। তা আমি প্রথম ভাবলাম যে হয়তো আমার লেখায় মনে কোনো ভুল হয়েছে, এই জন্য আমাকে আবার লিখতে বলছে। 2বার গেল, 2বার আবার লিখলাম, সেম জিনিসগুলা লিখলাম, অনেকগুলো পেজ দিছে। লিখলাম, লিখার পরে ধরেন সবসময় তো এক সেন্সে আমি লিখতেছি না তা না, একটা মিস্টেক হইতে পারে, একটা অক্ষর বা একটা লাইন বা একটা সেন্টেন্স বা একটা ওয়ার্ড মিস হতে পারে। এটার সাথে আগেরটা কেন ম্যাচ করলো না, আগের লেখাটা কেন ম্যাচ করলো না, একটু আগে যেটা লিখে দিলাম, সেই জন্য তারা খেপে গেছে, ওইটা ছিঁড়ে ফেলছে, ছিঁড়ে আমাকে আবার মুখের উপর ছিঁড়ে মারছে যে আমি আবার যেন লিখি। এভাবে মনে আমি 1 থেকে 1.5 দিস্তা আমি লিখছি, শুধু আমার হাত ব্যথা হয়ে গেছে, আমি জীবনে এত, আমার এক্সামে এত লেখালেখি নাই আমি। তো এভাবে লিখলাম, লেখানোর পরে ওনারা স্ট্যাম্প নিয়ে আসলো, 300 টাকার স্ট্যাম্প, একটু পরে নিয়ে আসলো, তখন সন্ধ্যার দিকে 14 তারিখে স্ট্যাম্প নিয়ে আমাকে ইচ্ছা মতো জোর জবরদস্তি করে আমি এই সংগঠনের সাথে কি হক্কাতুল জিহাদ আর কি কি জিহাদ, বিভিন্ন কয়েকটা জিহাদ সংগঠনের, এগুলো আমাকে লিখতে বললো। আমি অনেক কিছু আমাকে লিখাইছে, এই দিয়ে পিস্তল টিস্তল তাক করা অলরেডি আমার 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 ইয়েতে। এর একটু পরেই আমি যখন স্টেটমেন্টটা দিলাম, লিখে দিলাম, লেখা দেওয়ার পরে ওনারা একজনকে বলল যাও জিনিস নিয়ে আসো, জিনিস নিয়ে আসো, কথাটা ছিল এটা, এইভাবে। তো একজন গেল,
একটু ইয়াং টাইপের একটা ছেলে ওনাদের ভিতরেই। তারপরে কয়েকজনকে ফোন দিল, এইভাবে কয়েকজনকে ফোন দিল, এক একজনের কাছে এক এক জিনিসপত্র। একজন নিয়ে আসছে শক, যেটা ইলেকট্রিক শক প্যাকেট, নতুন একটা প্যাকেট খুললো, পলিথিন থেকে বের করে সুন্দর করে এইভাবে আমাকে দেখাচ্ছে, আমার কাছে এনে এভাবে দেখাচ্ছে, মানে আমার মুখের কাছে এসে আমাকে এভাবে ভয় দেখাচ্ছে। তারপরে আরও কয়েকজনে মিলে এমন এমন কিছু অস্ত্র নিয়ে আসছে, যে অস্ত্রগুলো আমি নেটফ্লিক্সে থ্রিলার মুভিতে, সাইকো থ্রিলার মুভিতে আমি দেখেছি। এরকম লোহার রডের মতো এরকম বড়, এতটুকু হবে একটা অস্ত্র। এটা চতুর্দিকে লোহার কাটার মতো, চতুর্দিকে শুধু ধরার মতো একটা স্টিকের মতো এই জায়গাটা আছে, আর পুরো জায়গাটা হচ্ছে লোহা দিয়ে, চতুর্দিকে লোহা। এটা একটা দেখলাম। তারপরে হরর থ্রিলার মুভিতে যেগুলো দেখি, সাইকো থ্রিলার মুভিগুলোতে যেগুলো টর্চার সেলগুলোতে যেইগুলো ইউজ করা হয়, মানে আমি বাংলাদেশে কোনোদিন চিন্তা করি না যে এরকম কোনো অস্ত্র বা এরকম কিছু আছে। এমন টাইপের কিছু প্লাস বা কাটার, যেগুলো দিয়ে নখ কাটা হয়, নখ তুলে ফেলা হয়, জিব্বা তুলে ফেলা হয়, চোখ তুলে ফেলা হয়, বিভিন্ন রকমের, মানে এভাবে রাখছে একটা জায়গার মধ্যে। এটা মানে আমার চোখের সামনে রাখছে আর কি। এগুলা 20 থেকে 25টা হবে। মানে এই অস্ত্র আমি আমার জন্মের পরে কোনোদিন দেখি নাই। তো এগুলো রাখছে, রাখার পরে একজন এসে আমার এখানে পা তুলছে, পা তুলে আমার চুলের উপর দিয়ে ইলেকট্রিক শর্ট দিয়ে আমার শরীরে টাচ করে নেই। একটা ভালো জিনিস হয়েছে, সেটা এই 2 দিন ওদের কাছে ছিলাম, আমার বডিতে টাচ করে নেই তারা, কিন্তু ওরা আমাকে ভয় দেখাইছে। একজন এখানে পাটা রাখলো, পাটা রেখে 2টা ইলেকট্রিক শক নিয়ে আমার চুলের উপর দিয়ে আওয়াজ হচ্ছে, ইলেকট্রিক শক ঠাস ঠাস করে আওয়াজ হচ্ছে, কিন্তু আমার গায়ে দিচ্ছে না। আরেকজন আসছে হচ্ছে ওই কাটার নিয়ে, যেগুলো দিয়ে জিভ কাটা হয়, ঠোঁট কাটা হয়, নখ কাটা হয়, উপরে ফেলা হয়, এগুলো এসে আমার ঠোঁটের এখানে, আমার দাড়ির এখানে এভাবে এরকম করতেছে। আমি আওয়াজ শুনতেছি, আমার তখন এমন লাগতেছে মনে হচ্ছে আমি পাগল হয়ে যাব, মানে আমার দমটা তখন বের হয়ে যাচ্ছে, এমন একটা অবস্থা, আত্মাটা ধুকধুক করতেছে, এরকম একটা সিচুয়েশন যে আমি মনে এখনই মারা যাব। ওরা মানে কিছু একটা ম্যাচ করবে আমার সাথে, খুব বাজে কিছু করবে। এভাবে চললো প্রায় 30 থেকে 40 মিনিটস, এভাবে চললো, কিন্তু আমার গায়ে ওরা টাচ করতেছে না। তারপর একটা জম টুপি ছিল, কালো জম টুপি, যেগুলো ফাঁসিতে ইউজ করা হয়, আমাকে বলতেছে জম টুপিটা পরাও মাথায়। একজন আসছে আমার জম টুপি পরাইতে, আরেকজন বলতেছে হাতে হাত কড়া লাগাও। হ্যাঁ, তারপরে একজন এসে আমার হাতে হাত কড়া লাগাই ফেললো। জীবনের প্রথমবারের মতো আমার হাত কড়া আমি দেখলাম সামনে, আমি লাইভ দেখছি হাত কড়াটা পরাইলো। আরেকজন জম টুপিটা পরাইতে যাচ্ছিল। তবে আমি যতটুকু বুঝতে পারছিলাম, মানে পরে আমি বাসায় এসে এত মাস, এই 6 মাস আমি চিন্তা করছি, পুরো একটা ভিজুয়াল করছি যে বিষয়গুলো মানে এরকম হতে পারে। তো জম টুপিটা পরাইতে গিয়েও আমাকে আর পরায় নাই, ঠিক আছে। হাতে হ্যান্ডকাফ লাগানো ছিল, হ্যান্ডকাফটা 2 মিনিটের মতো রাখছে, তারপর খুলে ফেলছে। খুলে এগুলা ওরা আবার ওই জায়গাটা রেখে দিছে। মানে ওরা আমাকে বলছে যে সোফা থেকে উঠ, দাঁড়া দাঁড়া, আমাকে দেয়ালে পর্যন্ত লাগাই ফেলছে, আমাকে আমার বডি ধাক্কা দিয়ে এভাবে। ওরা আমাকে মারে নাই, কিন্তু ওরা আমাকে বুকে ধাক্কা দিছে, এভাবে ধাক্কা দিছে, পর আমি দেয়ালে গিয়ে এভাবে লাগছে আমার। তারপরে এভাবে তুলছে অনেকবার, কিন্তু গায়ে আঘাত করে নাই, অনেকবার তুলছে। এটার জন্য আমি ওদের কাছে আমি মানে কি বলবো, কাইন্ড অফ কৃতজ্ঞ। আমাকে একবার বলতেছে একজন যে আপনাকে বিভিন্ন কেসে ফাঁসানো হবে, আপনাকে আজকে এই ধরনের একটা কেসে আসছেন, আপনাকে আরেকটা কেসে নিয়ে যাওয়া হবে। বলছি এগুলো আমরা রেগুলার করি, রেগুলার করে বিভিন্ন নামে বেনামে বিভিন্নভাবে ওনাদেরকে ফাঁসায়। ইভেন আমি এটাও বুঝতে পারছি যখন আমাকে বললো যে আমাকে ড্রেসলেস করা হবে, ল্যাংটা করতে বলছে, যে ক্যামেরা দিয়ে শ্যুট করবে, বলছে নায়িকার অভাব নেই আমাদের কাছে, নায়িকা আপনার সাথে এখন আমরা লাইভ করব, আপনার সাথে যা কিছু এগুলো রেকর্ড হবে। তো আমি যতটুকু বুঝলাম ওনাদের সব রকমের তাদের প্রিপারেশন থাকে এবং আছে, এবং ওই জায়গাটাতে কত হাজার মানুষ, হাজার না হোক কয়েকটা সেল আছে, এটা আমি নিশ্চিত, কারণ ওনারা আমাকে বলছে যে এটা হচ্ছে আপনার প্রথম ধাপ, আমাদের এরকম 12-13টা আরও ধাপ আছে, ঠিক আছে। এবং সেটা ভয়ঙ্কর, একটার থেকে একটা ভয়ঙ্কর, এগুলোর মধ্যে দিয়ে আপনার যেতে হবে। এই করে অনেক কিছু বলে উঠলে আমার নানান রকমের ভয়ভীতি দেখায় তারা কিছুক্ষণের জন্য চলে যায়। তারপরে এদিক দিয়ে আমি বলতেছি আমার ওয়াইফের সাথে আমি কথা বলবো, আমাকে একটু ফোনটা দেন, আমার শাশুড়ির সাথে আমি কথা বলবো, ফোনটা দেন, ওনারা আমাকে দিচ্ছে না। 9:30টার দিকে উনি আসছে, মানে ওনাদের যে মেইন বস। তো ওই টাইমে আমি সন্ধ্যায় যখন আমাকে
সবাই ইয়ে করতেছে, যারা করতেছে, যে বললাম 16-17 জন ছিল। ওই মনে মনে হলো আমার যে অনেকে এখানে বাঙালি না, ওনাদের অ্যাকসেন্ট, কথাবার্তা, মোচ আছে এরকম বড়, কেমন টাইপের তাকানো, বডি টডি কীরকম টাইপের, এরকম টাইপের লোকজন ছিল। তো আমার যেটা মনে হলো যে বড় বড় ক্রাইমগুলো যেগুলো করে, গুম করা বা মেরে ফেলা, এগুলো তাদেরকে দিয়ে করানো হয়, এটা আমার কাছে মনে হয়েছে। তারপরে হচ্ছে ওনারা চলে গেলে 9:30টার দিকে আসছে আমার কাছে, এসে আমাকে বললো যে আপনি তো অনেক ভালো গান করেন। আমার বলতেছে অনেক ভালো গান করেন, আজকে আমরা এখানে কনসার্ট করব। আচ্ছা একটা কাজ করেন তো, আপনারা যদি এখন ছাড়ি, আপনি আপনার অনুষ্ঠানে অ্যাটেন্ড করলেন, রাত বাজে 9:30, অলরেডি আমার বাসায় সব গেস্ট, বাসায় খাবার আসছে কি না, কারণ আমার ফোন তো বন্ধ করে দিছে, খাবারের লোককে অলরেডি আমি বলে দিছিলাম যে আপনি মাগরিবের নামাজ পড়েই চলে যাবেন বাসায়, সব কিছু নিয়ে, সবাই সবার মতো করে। বাসার কি অবস্থা আমি কিচ্ছু জানি না, কি হচ্ছে। আমাকে বলতেছে, কাইন্ড অফ আমার সাথে টিটকারি করতেছে, মস্করা করতেছে, বলে যে 9:30 বাজে তো, এখনও অনেক টাইম আছে, এই টাইমে তো ঢাকা শহরে সবাই পার্টি টাটি করে, আপনাকে, আপনি এখন যদি যেতে দিয়ে আপনি আবার 2টার দিকে আবার আসেন, ওইটা অ্যাটেন্ড করে, ওইটা অ্যাটেন্ড করলেন, আমাদেরটা অ্যাটেন্ড করলেন। মানে আমার সাথে কাইন্ড অফ ফাইজলামি করতেছে ওনারা। তো বলতেছে যে আপনি যান, 2টায় আবার আসেন। একটু পরেই দেখি যখন যেটা বলে, একটু পরে ওনারা আবার সেই কথাটাকে আবার চেঞ্জ করে ফেলে। মানে আমার সাথে কাইন্ড অফ খেলতেছে ওনারা। আমি এভাবে বলছি, আমি আমি তখন হঠাৎ করে কেমন যেন একটা অলৌকিক শক্তি আমার মধ্যে আসছে, যে আমার এত স্পেশাল একটা প্রোগ্রাম, যেখানে আমার ওয়াইফ এত আশা নিয়ে এতগুলা মাস আমরা শপিং করলাম ইন্ডিয়াতে গিয়ে, এত আশা পরিবারের প্রত্যেকটা মানুষের, যে সারাটা দিন নষ্ট করে দিল, পুরো স্পয়েল হয়ে গেল, ড্যামেজ হয়েছে সারাটা দিন, সেখানে উনি আমার সাথে 9:30টার সময় বলছে যে না আমি যাবো না। আমি বলছি স্যার আমার যা ক্ষতি হওয়ার তো ক্ষতি হয়ে গেছে, আমার পুরো প্রোগ্রামটাতে আয়োজনে 5 থেকে 6 লাখ টাকা আমার খরচ হয়েছে, পুরা প্রোগ্রামটা শেষ। ওনারা আমার বলতেছে রাত 2টার সময় আবার আসেন আপনারা, আমাদের গাড়ির ব্যবস্থা আছে, কোনো সমস্যা নাই। তো আমি বললাম যে যা ক্ষতি হওয়ার স্যার আমার ক্ষতি হয়ে গেছে। আমার আবার বলতেছে আপনি কি জবাব দিবেন বাসায় গিয়ে বলেন তো, ওনাদেরকে কি বলবেন, গেস্টদেরকে আপনি কি বলবেন, কেন আসছেন এখানে? তো বলে যে আমরাই বুদ্ধি শিখাই দিব আপনাকে। তো যে কি বুদ্ধি, আমাকে বলতেছে আপনি একটা বলবেন যে আপনার পাসপোর্ট এমআরপি পাসপোর্ট, তো মানে মেশিন এখন কি পাসপোর্ট এটা, এমআরপি পাসপোর্ট, বলবেন যে আপনার এমআরপি পাসপোর্টের কিছু সমস্যা ছিল, এই জন্য। মানে ওনারা আমার বিভিন্ন রকমের বুদ্ধি শিখাচ্ছে, এটা আমি বাসায় গিয়ে আমার ফ্যামিলি মেম্বারদেরকে আমি বলবো। এইভাবে সময় তো যাচ্ছিল, ঘন্টার পর ঘন্টা যাচ্ছিল। আর রাত 3টা বাজলো, 3:30 বাজলো, যখন ফজরের আজান দিল, তখন আমাকে বলতেছে যে আহ, আপনি নামাজ কালাম পড়েন, তো নামাজ টামাজ পড়ে নেন, দোয়া টোয়া করে নেন। যে 2জন আমাকে পাহারা দিচ্ছিল, তারা বলতেছে স্যার কিন্তু বাসায় যাইতে পারে না আপনার জন্য, সো সকালে কি হবে আপনার, এটা আমরা কেউ কল্পনা করতে পারি না। সো স্যার কিন্তু আজকে আপনার জন্যই সারা রাত এখানে আছে, ইভেন আমরা কেউই ঘুমাইতে পারি নাই, কেউ যেতে পারি নাই। ওনাদের যে বস ছিলেন, যে লেফটেন্যান্ট কর্নেল যে ছিলেন, উনি আমাকে বলছে যে সকালে আমাকে ছেড়ে দিবে, রাতে আমাকে ছাড়ায় নাই। আহ, ওনারা মানে আমার নেয়া যত ডিভাইস যতগুলো নিছে, ওনারা এগুলো ওনাদের হেডকোয়ার্টারে পাঠাইছে, এভরিথিং। ওইখান থেকে ওনারা যদি গ্রিন গ্রিন সিগন্যাল পায়, তাহলে আমাকে সব কিছু দিয়ে আমাকে ছেড়ে দিবে আর কি। আমার কোনো জঙ্গি তৎপরতা আছে কিনা, আমি জামাতের সাথে শিবিরের সাথে সম্পৃক্ত আছি কিনা। আর আমি খুব প্রতিবাদমূলক বিভিন্ন রকমের পোস্ট দিতাম ফেসবুকে। তো গত বছর তো আল্লামা দেলোয়ার হোসেন সাইদি মারা গিয়েছেন, ওনাকে নিয়ে তো সারা বাংলাদেশে সারা পৃথিবীর মানুষ পোস্ট দিয়েছেন। আমি ওনার একনিষ্ঠ একজন ভক্ত, ওনার ওয়াজ শুনতে যেতাম ছোটোবেলা থেকেই, আমার ফ্যামিলিও ভক্ত ছিল। তো সেই ফিলিংসটা থেকে আমি ওনাকে নিয়ে একটা পোস্ট দিয়েছি, ওনারা এটাও কোট করেছে, মেনশন করেছে। হুম। তারপর হচ্ছে আমি মাদ্রাসায় পড়েছি, আমি মাদ্রাসা থেকে দাখিল পাশ করেছি, ওই ব্যাকগ্রাউন্ডটা ওনারা জানে, তার মানে আমি জঙ্গি সংগঠনের সাথে জড়িত। আমার বাসায় ওনারা তল্লাশি চালাবে, আমাকে বলছে যে এখনো সময় আছে, বাসায় আর কি কি ডিভাইস আছে ডিভাইসগুলা আমাদেরকে দিয়ে দেন, যদি আমরা সার্চ করে কিছু পাই ইট উইল বি ম্যাস, ভয়ঙ্কর কিছু হবে, কিন্তু আমরা ওই পর্যন্ত যেতে চাই না, এটা বলল। তারপর সকাল যখন হলো, সকাল হওয়ার পরে উনি ঘুম থেকে উঠলো, মানে ন্যাপ থেকে উঠলো, উঠে আমাকে বলতেছে বসেন। আমি কি স্যার আপনার তো আমার সাথে ব্রেকফাস্ট করার কথা, তারপর আমার বাসায় যাওয়ার কথা, বসেন। তারপর উনি চলে গেল। এটা হচ্ছে 15 ফেব্রুয়ারি,
2024। তো সকাল থেকে নিয়ে আমি ওই ওই সোফাটাতে যেখানে এসে আমি প্রথম বসছি, ওইখানে এসে বসছি। নতুন আরেকজন অফিসার আসছে, আর্মিদের হেয়ার কাট যেরকম থাকে, ক্যাজুয়াল টি শার্ট পরা, একটা জিন্স পরা। উনি জিজ্ঞেস করতেছে কোথায় পড়াশোনা করছেন, আমাকে আমার ব্যাপারে জিজ্ঞেস করছে, আমি অ্যান্সার দিচ্ছি, ওকে ফাইন। তারপর ফোন টিপছে, আমি আবার ওনাকে জিজ্ঞেস করছি এই যে সারা রাত এখানে আপনারা ডিউটি করেন, আপনাদের আসলে এক্সাক্ট টাইমটা কোনটা, কোন টাইমে আপনারা অফিস করেন? বলছে আমাদের কোনো টাইম নাই, আমরা ঘুমাইও না। তারপর সকালে ব্রেকফাস্ট নিয়ে আসলো। 14 তারিখের ব্রেকফাস্ট ছিল একদম ওরস্ট, মানে এমন ওরস্ট। আমাকে একটা স্যান্ডউইচ দিয়েছে, পচা স্যান্ডউইচ, মানে মুখে নেওয়ার সাথে সাথে দুই দিক দিয়ে এটা বের হয়ে গেল। মানে খুব বাজে লাগছে স্মেলটা, আমার কাছে ভালো লাগে নাই। 15 তারিখ সকালবেলা আমাকে 2টা পরোটা দিল, ডাল ভাজি দিল, এটা দিয়ে বলে যে আপনি নাস্তা করেন। আমি বললাম যে আমি কিছু খাবো না। তো বলে যে সব কিছু কিন্তু কাউন্ট করা হয়, আপনি খাবেন না কেন, আপনার জন্য আনা হয়েছে, বাধ্য হয়ে আপনি খাইতে হবে, এরকম একটা ব্যাপার। রাত্রেবেলা আমাকে ওনাদের যে মেসে রান্না হয়, আর্মিদের যে স্টাফ যে মেসে রান্না হয়, মানে খুবই মানে খাওয়ার মতো অবস্থা না, আসলে আমার ভালো লাগেনি। আসলে আমাকে দেওয়া হয়েছে, মানে কাইন্ড অফ জোর করে আমাকে খাওয়ানো হয়েছে, ভাত খাওয়ানো হয়েছে। আর হচ্ছে আইডেন্টিফাই করার জন্য ওদের ওই যে পানির বোতল দেয়, লেখা আছে সেনা কল্যাণ সংস্থা, সেনা বা এরকম কিছু একটা, মাম পানিও আছে আবার এরকম দেখলাম। তো এটা ছিল। তো 15 তারিখের কথা বলছি। 15 তারিখে সকাল থেকে নাস্তার পরে 2জন লোক 3জন লোক সারাক্ষণই আমার রুমে ছিল। মানে তারা হচ্ছে যে যারা ওনাদের অ্যাসিস্ট্যান্ট, বিভিন্ন কাজগুলা করে, মানে মানে নিম্ন পর্যায়ের পোস্ট আর কি তাদের, তারা আমাকে মানে গার্ড দিচ্ছিল আর কি। অফিসাররা ওই দিন থেকে সকাল থেকে আমার সাথে আর কোনো কমিউনিকেশন নাই, ওনারা আর আসতেছে না। 14 তারিখে তো আমার সাথে যা ভয়াবহ কিছু করছে, আমাকে ভয়ভীতি দেখাইছে, মেন্টালি টর্চার যাকে বলে। তো একজন গার্ডের সাথে আমার গল্প হচ্ছে, উনি বলছে আমার বাড়ি কোথায়, বললাম যে ব্রাহ্মণবাড়িয়া। ও আচ্ছা আচ্ছা, ব্রাহ্মণবাড়িয়াতে, আমার তো এখানে ট্রেনিং ছিল, আমি 3 মাস শীতের সময় ট্রেনিং করেছি উইন্টারে। উনি ওনার গল্প করতেছে, আখড়াতে উনি ছিল, বিভিন্ন রকমের গল্প করতেছে। মানে আমার সাথে ভালো বিহেভ মানে ওই 2টা মানুষই করছে আমার সাথে। একজন যে ছিল একটু মিডল এজ, উনিও আমাকে বলছে এই জায়গাটা খুবই খারাপ। মানে উনিও আমাকে কাইন্ড অফ অবস্থাটা বোঝাচ্ছে যে এই জায়গাটাতে কি হয়। উনি আমাকে এমন কিছু ইনফরমেশন দিয়ে দেয়, মানে যেটা এখন আমি শুনতে পাচ্ছি চতুর্দিকে, যে আসলে কতটা ব্রুটাল ওয়েতে তারা কত কি করে আর কি মানুষের সাথে, এবং আয়না ঘরের আসলে এক্স্যাক্ট ইয়েটা কি। তো ওনারা তখন বলছে যে এখানে যারা আসে তারা আর ফেরত যায় না। হ্যাঁ, আপনি কি জন্য আসছেন সেটা জানি না। তো বলছে যে আল্লাহ আল্লাহ করেন, যদি ভাগ্য ভালো হয় তাও 9 দিন, 7 দিন বা 1 মাস, মানে আমি ব্যাক করার আর কি, মানে বাসায় যেতে পারবো, আর নাইলে আর ব্যাক করবেন না। ওনারা শুধু এটাই বলল যে প্রচুর, মানে এই প্রচুর দিয়ে আমি বুঝতে পারি যে এখানে থাউজেন্ডস অ্যাবভ, অনেক মানুষ এখানে। উনি কিছুক্ষণ গল্প টল্প করলো, গল্প টল্প করার পরে ধরেন উনি ওয়াশরুমে গেল বা লাঞ্চ ব্রেকে গেল বা কোনো কিছুর জন্য গেল, আরেকজনকে দিয়ে গেল। হ্যাঁ, উনি আবার আমার সাথে গল্প, ভালো বিহেভ করতেছে, কথাবার্তা বলতেছে। আর উনি আবার এমন এমন গল্প করতেছে যে ধরেন ওনাদের বসদের সাথে ওনারা সাথে আছে, ওনাদের একটু পাওয়ার আছে, যা ইচ্ছা তা ওনারা করতে পারে এই ডিজিএফআই এর নাম ভাঙিয়ে। হ্যাঁ, সো ওনারা আবার বলতেছে যে আমার গ্রামে এমন একটা কিছু হয়েছিল, জায়গা সম্পত্তি নিয়ে বিভিন্ন কিছু নিয়ে অনেকগুলো টাকা এক জায়গায় পেতাম, তো টাকাটা দিচ্ছিল না। হুম, তো ও তো জানে না যে আমি আসলে কোন জায়গায় কাজ করি। তা আমি আমার বসকে বললাম যে স্যার, 15-20 লাখ টাকা তো আমার জায়গার দাম, এরকম এরকম টাকাটা দিচ্ছে না, কি করতে পারি? তো বস আমারা বলছে, এভাবে ইশারা দিয়ে বলছে আর কি। তো বলছে এরপরের দিন আমি বাড়িতে গেলাম, বাড়িতে উনি বলতেছে বাড়িতে গেলাম, একটা রান্দা নিলাম। বলে যে একটা রান্দা নিলাম, বলে যে আমরাই তো গভর্নমেন্ট, সরকার তো আমরাই, আর ডিজিএফআই তো জানেন না কি জিনিস, এখানে কথা বলবে শুধুমাত্র শেখ হাসিনা, এছাড়া আর এখানে কোনো কথা বলার কিছু নেই, কোনো আইন আদালত নাই এখানে।
তো গেলাম, বাড়িতে গেলাম, স্যারে তো পারমিশন দিয়ে দিছে। তো যে ভাই ওনারা পাইছি খুঁজে সেরা গিয়ে যে আমার টাকাটি মারছে বা সম্পত্তি যে যার কাছে এতদিন ধরে আছে। তো বলতেছে আমি আর কিছু বললাম না, গিয়ে কতক্ষণ কুপাইলাম, 20 থেকে 25 মিনিট। আমি কি বলতেছে লোকটা বয়স্ক ছিল, বাবার বয়সী, মায়া লাগছে, কিন্তু কি আর করা, কুপাইছি 20-25 মিনিট কুপাইছি। তারপর স্যারের ফোন দিছি, স্যার বলতেছে যে চলে আয়। বলছে টাকাও নিছি, হেরে মারছিও, টাকাও পাইছি, এইভাবে আমাকে শোনাইতেছে। তো বলতেছে স্যারের মাথাটা আজকে নষ্ট আছে, এক হচ্ছে আপনার জন্য ঘুমাইতে পারে নাই সারা রাত। স্যার কিন্তু 2 তলাতে কিন্তু খুব চিল্লাচিল্লি করতেছে আমাদের সাথে। সো স্যার যখন একটু পরে আসবে আপনি খুব কেয়ারফুলি আনসার দিয়েন, সাবধানে কথাবার্তা বললেন, নাহলে কি হবে আপনি তো বুঝতেই পারতেছেন। বলতেছে যে স্যাররা শুধু অর্ডার দেয়, যা কিছু করি আমরা করি। বলছে শরীরটা দেখতেছেন না, 6 ফিট শরীর, উনি অনেক লম্বা, যেই শরীরটা দেখতেছে এই শরীর অনুযায়ী পিটাই। তারপর বলতেছে যে এটা তো আপনার একটা মানে এটা হলো আপনার অভ্যর্থনা কক্ষ, আমরা বলতেছে এটা। বলছে এখানে এমন এমন রুম আছে যেই রুম আপনি দেখলে আপনি নিজেই সেন্সলেস হয়ে যাবেন। মানে আমাকে এমনভাবে উনি কথা বলতেছে, এবং এটা শুধু গল্প না, খুশ গল্প না, এটা আসলেই আছে এখানে। তো ওই দিক দিয়ে যে আমাদের বাসার লোকজনের সাথে তারা কমিউনিকেশন করে, টাকা পয়সার লেনদেন করতেছে, এটা তো আর আমরা জানি না, আমি জানি না। ওই মুহূর্তে আমি বাসায় এসে এগুলো শুনছি। তো ওই সকাল থেকে ওই স্যার যারা 14 তারিখে যে 3জন ছিল অফিসার ছিল, তাদের চেহারা আর আমি দেখি না। ওই সারাদিন চলে গেছে, কারণ ওই সারাদিন তারা আমার ফ্যামিলির সাথে ডিল করছে, কত লাখ টাকা দিলে আমাকে ছাড়বে। সারাদিন কোনো কমিউনিকেশন নাই, আমার সামনে আসে না, একটু একটু আসে, আইসে একটা বলতেছে যে ল্যাপটপটা এখানে আছে আপনি ধরেন নাই তো, আমারে বলতেছে। পাশে একটা ল্যাপটপ রাখা ছিল আর কি ওনাদেরই, যেটা দিয়ে আমার ফেসবুক টেসবুক দেখছে, আমার অ্যাক্টিভিটি দেখছে। ও আপনি ভালো গানও করেন, আপনার তো অনেক মিউজিক ভিডিও আছে, এভাবে বলতেছে। হ্যাঁ, তো ধরেন নাই তো, আমি তো রাতে ছিলাম না এখানে। আমি বলছি নেভার, আমি ধরি নাই, কেন ধরবো আমি। বলে আমি ল্যাপটপটা নিয়ে ওনাকে আমি মানে আরেকজন যে অফিসার ছিল তাকে আমি ওই মুহূর্তেই দেখছি আর কি। তারপর সে চলে গেল, ওনার চেহারা আর দেখি না আমি মোটামুটি বিকেল পর্যন্ত, আর ওনাদেরকে আর দেখি না। কারণ ওনারা তখন আমার ফ্যামিলির সাথে ডিলিং ব্যস্ত। আমার ফ্যামিলির লোকজনকে বলতেছে এই ব্যাংকে যান, এই ব্যাংকে এত টাকা দেন, আমাদের বসকে এত টাকা দিতে হবে, আমাদের স্যারকে এত টাকা দিতে হবে, অন্য এলে মানবে না। তারপর কি করছে, আমার যে ওয়ালেট টোয়ালেট সব নিয়ে গেছে, আমার ডেবিট কার্ড, আমার ক্রেডিট কার্ড, এভরিথিং তারা নিয়ে নিছে। সব কিছু নিয়ে কোন কোন ব্যাংকে আমার কত টাকা আছে, কত লাখ টাকা আছে, আমার ভিজিটিং কার্ড দেখে দেখে বলতেছে আপনি আর কি কি কাজের সাথে জড়িত আছেন বলেন। মানে এই বিষয়গুলো ওনারা জানতেছে যে আমার আমার ব্যাংক ব্যালেন্সটা কতটা হেলদি। আমার সব কিছু নিয়ে চলে গেল, ডেবিট কার্ড, আমার ক্রেডিট কার্ড, ক্যাশ টাকা ছিল কিছু, এগুলো ওনাদের কাছেই। আমার 4টা আইফোন, যেটা আমার ওয়াইফকে আমি ইউনিভার্সিটিতে গিফট করার জন্য এনেছিলাম আমি ইউএস থেকে, সেই ফোনটা পর্যন্ত তারা তাদের কাছে নিয়ে নিল। তারপরে এভাবে সকাল চলে গেল, দুপুর সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যায় ওনারা একটুখানি আসছে, এসে আবার আমার সাথে বসে বসে সিগারেট খাচ্ছে, খোঁজ গল্প করতেছে করিডোরে। এদিক দিয়ে আমার ফ্যামিলি মেম্বারসদের সাথে ওনাদের কথা হয়েছে। আমার মামাও ওনাকে অনেকবার ফোন দিয়েছে, কথা বলেছে যে কখন ছাড়বেন, কী অবস্থা। হ্যাঁ, তো স্যার স্যার কিছু নর্মাল কোশ্চেন টোশ্চেন ছিল তো স্যার ছেড়ে দিব, আসছে ঠিক আছে। মানে মামাকে ওনারা তুচ্ছ তাচ্ছিল্য করতেছে, এরকম একটা ব্যাপার। 14 তারিখে তো খুব বাজে বিহেভ করছে, মামার ফোনও ধরে নাই, রেসপন্সও করে নাই অনেকভাবে, কারণ মামা একজন আর্মি অফিসার। তারা এরকম, তাদের কিন্তু মানে কোর্সমেটই ধরতে গেলে একসাথে। আমার ফ্যামিলির সাথে তারা লিটারেলি একটা গেম খেলছে। বাসায় যে মহিলা মানুষগুলো ছিল, আমার ওয়াইফ, আমার খালা, অন্যান্যরা যারা আত্মীয় স্বজন আরও যারা যারা ছিল, তাদেরকে দৌড়ায় দৌড়ায় বারবার ক্যান্টনমেন্টে নিয়ে আসছে। এই মোবাইল দাও একবার, একটু পরে পাসপোর্ট দাও, একটু পরে আইপ্যাড দাও। পুরাটা টাইম তারা 14 তারিখে দৌড়াইছে। ওনাদের ডিমান্ড ছিল এটা, এটা তো আমি বাসায় এসে শুনছি। প্রথম যখন 1 লাখ ম্যানেজ করে দিছে, প্রথম 2 লাখ দিছে, 2 লাখ দেওয়ার পরে বলতেছে যে আচ্ছা ঠিক আছে আমরা একটু পরে ছেড়ে দিব। তারপরে বলতেছে যে আমি তখন একটা নাম শুনলাম জিয়াউল নামে বা জিয়া নামে এরকম কারো নাম, যে আমাদের ওই স্যারকে দিতে হবে 1 লাখ। তারপরে মানে টোটাল 3 লাখ হয়েছে। তা আমাদের বাসার যারই যতটুকু যা ছিল, আমার খালার একটু গোল্ড ছিল, আমার ওয়াইফের যা ছিল সব বিক্রি করে ফেলছে, আমার শাশুড়িরও কিছু গোল্ড ছিল আমার ওয়াইফের কাছে, ওইগুলো সহকারে 3 লাখ টাকা দিল আর কি।
কচুক্ষেত থেকে, এবং ওনাদের লোক আসছে, ক্যাশ টাকা দিল, মাস্ক পরে আসে টাকাটা পিক করছে, তারপরে চলে গেছে। 15 তারিখে আমাকে ওরা তেমন কিছুই বলে নাই, মানে ওনারা সব টাকা পয়সা সব কিছু ওনাদের মতো করে পেলো, আমার ফোনগুলা পেলো, তারপরে হচ্ছে পাসপোর্ট ওনাদের কাছে, আমার পাসপোর্টটা নিয়ে নিল বাসা থেকে এনে। তারপরে আমাকে 1:45-2টার দিকে আমাকে ছাড়লো, আমার ওয়াইফ এসে আমাকে নিয়ে গেছে আর কি। 14 তারিখে পুরো টাইমে ওনাদের এখানে ছিলাম। আমাকে বলা হয়েছে যে ওইখান থেকে যখন আমাকে ছাড়লো, আমাকে বলল যে, আমার ওয়াইফ ফ্যামিলিকে বলল যে এখানে যা কিছু হয়েছে 2টা দিন 2টা রাত যা কিছু হয়েছে, আমি যেন একটা 2 অক্ষর শব্দ যেন আমি বাইরে কোথাও এক্সপোজ না করি বা কাউকে না শেয়ার করি। আমাকে এইভাবে বলা হয়েছে, যদি বলা হয়, শুধু ওনারা এইভাবে বলতেছিল, এইভাবে দেখাচ্ছিল যে আমাকে মেরে ফেলবে। যখন আমাকে ছেড়ে দেয় আমাকেও বলছে এই কথাগুলা, এবং আমার ওয়াইফকেও বলছে যেন বাইরে গিয়ে এসব কিছু না বলি। ফেব্রুয়ারির পর 14 তারিখের পর আজকে 6টা মাস এই গভর্নমেন্ট চেঞ্জ হওয়ার পরে, কারণ আমাকে, আমার ওয়াইফকে, আমার ফ্যামিলিকে বলা হয়েছে যে আমরা নজরদারিতে আছি। আমার পাসপোর্ট ওরা 5.5 মাস, আমি গত মাসের 27 তারিখে আমার পাসপোর্ট পেয়েছি আমার হাতে। সেটা আমার মামাকে ফোন দিয়া, আমার মামাকে, মানে যেই মামা, আমার যে লেফটেন্যান্ট কর্নেল, আমার যে মামা রিটায়ার্ড, ওনাকে পর্যন্ত এই 5.5 মাস বিভিন্নভাবে হ্যারাস করা হয়েছে। ওনাকে অফিসে যেতে বলে, আজকে দিয়ে দিবে, ফোন দিয়ে দিবে, আজকে ফেসবুকের এটা দিয়ে দিবে, আজকে পাসপোর্ট দিয়ে দিবে, এই করে করে মামাকে কম হলে 20 থেকে 40 বার মামা গেছে ওনাদের অফিসে। যাওয়ার পরে বলে যে আজকে তো সান নাই, আজকে পারতেছি না, আমাদের আরও ইনভেস্টিগেশন বাকি, এই বাকি সেই বাকি। এই লোকটাকে এত হ্যারেস করা হয়েছে, মামা পর্যন্ত বিরক্ত হয়ে গেছে। শেষ পর্যন্ত মামা অনেকটা রাগও হয়েছে আমাদের প্রতি, মানে ওনারও তো কাজ আছে, ওনারও তো, উনি বিজি, ওনার ফ্যামিলি আছে, মানে ব্যাপারটা মামাই ডিল করতেছিল, মানে আমাদের কারোর সাথে আর কোনো যোগাযোগ করে না, আমার ওয়াইফের সাথেও না। আমার ওয়াইফ বলছে যেদিন আমাকে ছেড়ে দেয় রাতের বেলা, আমার ওয়াইফ বলছে যে কোনো কিছু যাই হোক না কেন, আমি ওর ওয়াইফ হিসেবে তো এটা আশা করতে পারি যে কোনো, যদি আপনারা ইচ্ছা করেন যে কল দেওয়ার জন্য, প্রথম কলটা আমার কাছেই আসবে। আমার ওয়াইফ এটা বলে আসছে, তো ওনারা বলছে যে হ্যাঁ আপনাকেই কল দেবো, কিন্তু আমার ওয়াইফকে কোনো কল দেওয়া হয় নাই। কথাগুলো বলতে আমার মামার সাথেই, মামার সাথে বলে টালে মামাকে বারবার নেওয়া হতো, এই করতো সেই করতো, কিন্তু কোনো কিছু দিত না। তাদের কাছে আমার এখন 4টা ফোন আছে, আমার প্রায় 1 লাখের মতো ফলোয়ার, সেই ফলোয়ারের ফেসবুক আইডি আছে, পেজ আছে। তারা এই 6 মাস ধরে এটা আটকে রাখছে, তাদেরকে চাওয়া হয়েছে, তারা দিবে না, দেয় নাই, কোনো রেসপন্স করে নাই। বাংলাদেশের মানুষ কিন্তু শুধু পুলিশ পর্যন্তই জানে যে কোনো কিছু হইলে, ক্রাইম হইলে মানুষ পুলিশের কাছে যাবে, হ্যাঁ। আর সর্বোচ্চটা জানে কি, ডিবি, ডিটেকটিভ ব্রাঞ্চ। কিন্তু আরও যে কিছু আছে, মানে আরও যে কিছু সংস্থা আছে যারা পুরো বাংলাদেশকে চালায়, এটা সাধারণ মানুষ বুঝে না। কিন্তু আমি এটা আজকে বলতেছি, পুলিশ হচ্ছে একটা আইওয়াশ, চোর তাদেরকে ধরার জন্য পুলিশ, হ্যাঁ, সর্বোচ্চ ডিবি যেগুলো হচ্ছে নর্মাল যে ইনভেস্টিগেশনগুলো করে। কিন্তু সারা বাংলাদেশের আপনি ইন্টারনেট বলেন, ইনফরমেশন বলেন, মানে তথ্য ভিত্তিক যত যা কিছু আছে, মানুষকে ফাঁসানো, এমপি বানানো, মন্ত্রী বানানো, চেয়ারম্যান বানানো, মেম্বার বানানো, এই সব কিছু করে ডিজিএফআই। এভরিথিং। মানুষ এটা জানেই না, মানুষ এটা জানে না, মানুষ শুধুমাত্র ওই যে পুলিশ পর্যন্ত আর ডিবি পর্যন্তই জানে। আরও যে সংস্থা আছে, ডিজিএফআই, এনএসআই, এসএসএফ, ওই সম্বন্ধে মানুষের কোনো আইডিয়াই নাই। তারপর যে অফিসারটা ছিল সে বলতেছে যে আমি র্যাবে ছিলাম 7 বছর 8 বছর, তো বুঝেনি তো আমি কাজ করতে চাই না, কিন্তু প্রধানমন্ত্রী তো আমার ছাড়তে চায় না, এইভাবে বলছে কথাটা। তো আমি র্যাবে যখন ছিলাম আমি চাইছিলাম যে আমি রিটায়ারমেন্টে যাব, তো প্রধানমন্ত্রী তো আমার ছাড়তে চায় না, তোর প্রধানমন্ত্রী আমার এই না ডিজিএফআইতে ঢোকাইল, এটা ওনার মুখের কথা। তো বলতেছে এই জন্য আমি এখানে, তো বুঝুন তো কত প্রিয় আমি প্রধানমন্ত্রী, আমার এইভাবে বলতেছে, খুব প্রাউডলি বলতেছে। আর বাকি অফিসারগুলো তো বলতেছিল এতজনকে মারছে, এনকাউন্টার করছে, খুব প্রাউডলি। ওনাদের ফেসের মধ্যে কোনো ইয়ে নাই, অনুশোচনা বোধ নাই যে এতগুলো মানুষকে মারছে, এতগুলো মায়ের বুক খালি করছে, এতগুলা সন্তানের বাবাকে মারছে, অনেক মানুষ, হিসাব ছাড়া সেটা। এবং সবার একটা ধারণা যে ডিজিএফআই এর মেইন হেডকোয়ার্টারটা হচ্ছে এই যে 14 তলা বিল্ডিংটা গ্লাসের, ওইটা কি মনে করছে যে আয়নাঘর। অনেক মানুষ কিন্তু এটাও বলে যে আমার বাসা তো কাফরুলে, কচু খেতে, প্রতিদিন আমি স্কুলে যাই, কলেজে যাই, বাজারে যাই, অফিসে যাই, এই বিল্ডিংটা তো চোখে পড়ে। এখন মানুষ বলতেছে এই বিল্ডিংয়ে যে এত কিছু হয় আমরা তো জানতাম না। এই যে এই সরকার পরিবর্তনের পরে মানুষজন যখন কথাবার্তা উঠতেছে আয়নাঘর নিয়ে, তখন কিন্তু মানুষজন এই ব্যাপারগুলো নিয়ে কথা উঠছে। কিন্তু আমার বিশ্বাস
সারা বাংলাদেশে তো অনেক জায়গায় ওদের এই এই টর্চার সেলগুলো আছে, গোপন সেলগুলো আছে, কিন্তু অন্যতম হচ্ছে এইটা, যেটাতে আমি ছিলাম, আমার যেটা মনে হয়েছে, কারণ এটা পুরাতন বাড়ি, এইটা যদি কেউ ফাইন্ড আউট করতে পারে, আমি অনেক হিউম্যান রাইটস অর্গানাইজেশন কাজ করতেছে, আমি অলরেডি জানি, আমি তাদেরকে বিনীতভাবে অনুরোধ করতে চাই যে আপনারা প্লিজ এই জায়গাটাতে একটু দেখুন, ওই যে ওইটা ভুলে যান, 14 তলা বিল্ডিং, আয়নাঘর, কচু ক্ষেত, ওইটা ভুলে যান, আপনারা ওইটা জায়গাটায় যান, সিরাজ খালেদা মেমোরিয়াল হসপিটালের পাশে, সামনেই টেসের সাথের যে বিল্ডিংটা, পুরাতন বিল্ডিংটা, 2 তলা একটা বাড়ি, ওইখানে যান। ওইখানে গেলে আপনারা অনেকগুলা টর্চার সেল পাবেন এবং তাদের সব কিছু পাবেন, যত অস্ত্র আছে সব কিছু এখানে পাবেন, এবং ওইখানে যে কতগুলো গোপন আস্থানা আছে অনেক আছে, এটা আমি বলতে পারি, এবং অনেক মানুষ এখনো বন্দি, তাদের এক্স্যাক্টলি অনেক অনেক লোকেশন আছে তাদের এই বন্দিশালার, ডিজিএফ এর, যা এখনো পর্যন্ত পাবলিশ হচ্ছে না। এবং কিছু কিছু মাত্র অফিসারকে হয়তো বা চেক করা হয়েছে, তাদের চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে, কিন্তু তাদের সাথে যে আনুষঙ্গিক অন্যান্যরা যারা ছিল, যারা সম্পন্ন করছে, তাদেরকে পর্যন্ত ধরা উচিত, তাদেরকে পর্যন্ত জিজ্ঞাসাবাদে আনা উচিত। এবং আমি এই জিনিসটাও দেখছি, আমাকে যখন ওরা ছেড়ে দেয়, ছেড়ে দেওয়ার 20 মিনিট আগে আমি তখন ঈশান নামাজ পড়লাম, ঈশান নামাজ পড়ে তখন আরেকটা কেসের জন্য ওরা প্রিপারেশন নিচ্ছে, আমি সোফাতে বসা, আমি অলরেডি সোফাতে বসা, তখন 2জন লোককে ডাকা হইল, এই ও কই, নামটা আমি শুনি নাই, হিন্দু নাম, নামটা আমি শুনি নাই, তখন ওই অফিসারগুলোই বসা, 5-6 জন ছিল, ডেকে আনছে, ওনারা এইভাবে পিছে হাত দিয়ে দাঁড়াইছে, ইয়েস স্যার, এইভাবে। তো ওনারা, আমার আমার কাহিনী তো শেষ, আমার তো যা টাকা পয়সা পাওয়ার, যা যা পাওয়ার গেইন করার তো পেয়ে গেছে, সব তো পেয়ে গেছে, এখন তো আরেকজনকে ফাঁসাইতে হবে। তো আমাকে মানে শুক্রবার বা শনিবারে ছাড়ছে, তো রবিবার আরেকজনকে আমার মতো মুরগা বানাবে, এরকমভাবে বলদ বানাবে, তো সেই প্ল্যানটা তারা করতেছিল, আনছে 2জনকে, তাদের এত বড় মোচ, ইয়া মুটা, তারা বাংলাদেশি না, আমি কসম করে বলতে পারি তারা বাংলাদেশি না। 2জনকে আনছে, বলতেছে যে ফোন করা হয়েছে এখান থেকে, সে ঢাকার বাইরে, আমি আমি যতটুকু তাদের কথা শুনে বুঝতে পারছি সেই লোকটা ঢাকার বাইরের, নিশ্চয়ই প্রভাবশালী কেউ বা এরকম কেউ, হোয়াট এভার। হ্যাঁ, ওনারা এমনভাবে বলছে যে আমরা প্রাইম মিনিস্টারকে ছাড়া কাউকে করার টাইম নেই আমাদের, শুধু অ্যাকসেপ্ট প্রাইম মিনিস্টার, ওনারা এইভাবে বলছে। এবং আমার কাছে তারপরে ওই দুইজনকে নিয়ে আসলো, এনে বলতেছে, তাই আমি ওনাদেরকে তাকাইছি, তখন আমি কিছুটা রিল্যাক্স, তাই আমি বাসায় তো যাচ্ছি, ওই 2টা লোককে বলতেছে রবিবারে সকাল 8টায় স্ট্যান্ড বাই থাকবা এখানে, ইয়েস ওকে, সে বলতে ইয়েস স্যার, আবার আবার ইয়ে করছে, স্যালুট দিছে। আরেকজন আসবে, আমি জানি না ওই লোকটার কপালে কি ছিল, ভাই ওই লোকটা বেঁচে আছে কিনা, এই এন্ট্রিটাও যদি দেখা হয় না, অসংখ্য এরকম রানা থাকবে সেখানে। আমি দেখি যে প্রথম নামটা আমার উপরে ছিল ওই দিন, মানে ওই দিনে আমাকে নিয়ে ওনারা টানা হেঁচড়া করবে, ড্রামা করবে, প্রথম নামটা আমার ছিল রানা, আসবে, টাইম লেখা 8টায় ও ঢুকবে। ওই লোকটা যখন পৃষ্ঠাগুলো উল্টা ছিল, অসংখ্য এত বড় ইয়াটা, মানে হাজিরা খাতা থাকে না, এত বড় হাজিরা খাতাটা, সবগুলাতে কোনোটাতে দেখলাম রেড মার্ক দেওয়া, কোনোটাতে ব্লু মার্ক বা কালো এরকম দেওয়া, এভাবে দেওয়া আর কি, মানে এরা এরা আসছে এখানে। কিন্তু আমার বিশ্বাস বা খোঁজ নেওয়া উচিত যে তারা আদৌ তাদের বাসায় ফিরে গেছে কিনা, যারা এখানে আসছে। এখন একটা সাহস আসছে যে আমি কথা বলতে পারছি, আমি চিন্তাও করতে পারি না যে এই বিষয়গুলো নিয়ে আমি কোনোদিন কথা বলবো।